আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জুলাই সনদ ও গণভোট নিয়ে সংকট কিছুটা কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলো এখন পুরোপুরি নির্বাচনী মাঠে। নানাভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান নেতাদের। আগামী নির্বাচন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ খুলে দেবে বলছেন বিএনপি নেতারা। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর জুলাই সনদ ও গণভোট নিয়ে মতবিরোধ কিছুটা কমে আসায় রাজনৈতিক দলগুলো এখন পুরোদমে ভোটের মাঠে। অন্যদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নির্বাচনী পালে আরও হাওয়া দিয়েছে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার লক্ষ্যে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন রাজনৈতিক দলের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করছে। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও। অন্যদিকে প্রচারণা আর গণসংযোগের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের কাছে তুলে ধরছেন দল ও নিজের প্রতিশ্রুতি। নির্বাচনে একটা ফ্লো উঠে গেছে, মানুষের মুখে মুখে নির্বাচনের জন্য ওয়েট করছে। তারা চাচ্ছে হলো তাদের মনের একটা মানুষকে ওরা ভোট দিয়ে এনে রূপগঞ্জের যেই কাজগুলো আছে সেই কাজগুলি করার জন্য, শিক্ষা ব্যবস্থাটাকে করার জন্য, চিকিৎসার ব্যবস্থাটা করার জন্য, রোডঘাটকে ঠিক করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই কাজগুলো প্রায় 6-7 মাস ধরেই আমরা করে যাচ্ছি। সবার মনের একটাই আশা হচ্ছে যে স্বপ্নের রূপগঞ্জ আমরা করব। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন প্রার্থীরা। সব দলের প্রার্থীদের মধ্যে যে সৌহার্দ্য রয়েছে তা শেষ পর্যন্ত বিদ্যমান থাকবে বলে প্রত্যাশা তাদের। অন্যান্য প্রার্থীদের সাথে মিনিমাম রাজনৈতিক যে শিষ্টাচার এবং রাজনৈতিক যে সৌহার্দ্য, এটা কিন্তু আমাদের আছে। নির্বাচনের মাঠটাকে নির্বাচনের উপযোগী রাখার জন্য সবসময় আন্তরিকভাবে কাজ করছে। নেতাকর্মীদের উচ্ছ্বাস, আবেগ এবং বাঁধভাঙা জোয়ার আমি যেভাবে দেখেছি, তাতে মনে হলো যে নেতাকর্মীরা গত 16 বছর নির্বাচনের আনন্দ যে উপভোগ করতে পারেনি, সেই উপভোগটা তারা এখন করার জন্য এক ধরনের প্রিপারেশন নিচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। নির্বাচনের আগে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আরও বেশি উন্নত করতে হবে এবং এটা জনগণের আস্থায় নিতে হবে। নির্বাচন কমিশন কিন্তু একা নির্বাচন করে না, সরকার সহযোগিতা করে, দলগুলো সহযোগিতা করে, বিভিন্ন বাহিনী সহযোগিতা করে। অর্থাৎ আগামী নির্বাচন সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন হতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি সহ নানা মহলের তো বহু ধরনের জানা অজানা বহু তৎপরতা আছে। ল এনফোর্সিং এজেন্সি যারা ইলেকশনের সময় প্রধান দায়িত্ব পালন করেন, তাদের পেশাগত দায়িত্ব আনাটা খুব জরুরি। যেসব উপদেষ্টাদের কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, উচিত হবে দ্রুত সেসব জায়গা থেকে বেরিয়ে আসা এবং প্রয়োজনবোধ উপদেষ্টা মণ্ডলী ছোট করা, পুনর্গঠন করা। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির। আমরা বিগত 16 বছর যাবৎ আন্দোলন করছি একই উদ্দেশ্যে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, প্রকৃত গণতন্ত্র যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারে এবং তাদের প্রতিনিধিরা দেশের সরকার প্রতিষ্ঠা করে। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা আর নির্বাচনী কৌশল ঠিক করতে ব্যস্ত সময় পার করছে দেশের রাজনৈতিক দলগুলো। আর অন্যদিকে একটি উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা সবার। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেত্রকোনা 1 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোটারদের আস্থা বাড়াতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বলছেন, প্রথাগত রাজনীতির ছক থেকে বের হয়ে নতুন ধারার জনসম্পৃক্ততামূলক রাজনীতির সূচনার কথা। প্রান্তিক মানুষের দুর্ভোগ লাঘবে পাশে থাকবেন এমন সংসদ নেতা চান স্থানীয়রা। নেত্রকোনা প্রতিনিধি এম মুখলেসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 5 আগস্টের পর বদলে গেছে রাজনীতির পুরনো সংস্করণ। প্রথাগত রাজনীতির বাইরে এসে মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গঠনের অঙ্গীকার ব্যক্ত করছেন নেতারা। মনোযোগ দিচ্ছেন শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও কৃষি ব্যবস্থার উন্নয়নে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 1 আসনে ধানের শীষের পক্ষে ভোটে নামবেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। জনসম্পৃক্ততা বাড়াতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, প্রাধান্য দিচ্ছেন শিক্ষা, যাতায়াত ও কৃষি ব্যবস্থার উন্নয়নকে। এরই মধ্যে তৈরি করেছেন মহাদেব নদীর উপর 160 ফুট দীর্ঘ অস্থায়ী সেতু, নাগেশ্বরী নদীর উপর 165 ফুট দীর্ঘ একটি সেতু, সোমেশ্বরী নদীতে একাধিক সেতু, কলমাকান্দা সদর ও নাজিরপুর সহ গুরুত্বপূর্ণ নদী ও খালের উপর তৈরি করেছেন বেশ কিছু অস্থায়ী সেতু। অনেক মুমূর্ষু রোগী এই ফেরিঘাটের জন্য অনেক সময় যাইতে তাদের ওষুধ হতো, কিন্তু এখন যখন খুশি রাত 12টার একটা নাই ইচ্ছা করলে তারা রোগী নিয়ে হসপিটালে বা ডাক্তারখানা যেতে পারবে। অসহায়দের মানবিক সহায়তা ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কৃষিকাজে বিনামূল্যে সেচের ব্যবস্থা ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা সহ জনসম্পৃক্ততামূলক কাজের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন স্থানীয়দের। ফুলমানদানি আমার কাট করে দিলে হরে মমিসিং যায় আমরা সব অপারেশন করে আইছি বিনা টাকায়। আমার ছেলের দায়িত্ব নিয়েছে, মেডিকেলে চিকিৎসা করাইছে, পুরাপুরি আল্লাহর মতে আমার পোলা চলাফেরা করতে বলছেন। ভোটের মাধ্যমে নির্বাচিত হলে শিক্ষা, যাতায়াত ও কৃষির পাশাপাশি বেকারদের স্বাবলম্বী করতে নানামুখী উদ্যোগের কথা কাজ করে যাচ্ছি এবং যদি দেশের মানুষ, এলাকার মানুষ আমাদেরকে নির্বাচিত করে, আমি কিন্তু আমাকে বলছি না, আমাদেরকে, তাহলে সর্বপ্রথম আমরা যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং স্বাস্থ্য এই 3টা খাতকে আমরা বেছে নিব। অনেক স্টুডেন্ট আছে যারা ইতিমধ্যে বেকার আছে, আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। একই আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন জামায়াত মনোনীত প্রার্থী আবুল হাশেম। বলছেন, নির্বাচনে জয়লাভ করলে এলাকাবাসীর কল্যাণে কাজ করার কথা। আমি ইতিমধ্যেই কলমাকান্দা এবং দুর্গাপুরের বিভিন্ন পথ প্রান্তে আমি ঘুরে বেড়াইছি এবং সেখানকার মানুষের সুবিধা অসুবিধাগুলো আমার দেখার সুযোগ হয়েছে। এই জন্য আমরা যদি ক্ষমতায় যাই, সেই পরিবেশগুলো আমরা তৈরি করে দেব। প্রান্তিক মানুষের ভাগ্য বদলে একনিষ্ঠভাবে কাজ করে যাবেন এমন একজন প্রার্থীকে নির্বাচনে বিজয়ী দেখতে চান নেত্রকোনা 1 আসনের দুর্গাপুর ও কলমাকান্দাবাসী। সাকিব আল হাসান, RTV। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, চট্টগ্রাম বন্দরের বিষয়সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেবল নির্বাচিত সরকারের আছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই এমন কোনো সরকার এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। সোমবার রাতে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেয়া সরকারের সিদ্ধান্তগুলো কোনো রুটিন কাজ নয়। দীর্ঘ স্ট্যাটাসে তারেক রহমান আরও বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রবেশদ্বার, সেখানে কিছু ঘটলে লাখো মানুষের জীবনে অনেক গভীরে তার প্রভাব ফেলে। এছাড়া ব্যাংক খাতে চাপ, বৈদেশিক মুদ্রার সংকট, ঋণ ঝুঁকি বৃদ্ধি ও রপ্তানি কমে যাওয়ার প্রভাব ব্যবসায়ীরা অনুভব করছেন বলেও জানান তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য। এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ছিনতাইয়ের ঘটনায় মামলা করায় বিল্লাল হোসেন বাবু নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাজধানীর মোহাম্মদপুরে সোমবার সন্ধ্যার দিকে ঢাকা উদ্যানে ঘটনা ঘটে। এ সময় নিহতের বাবা আবুল কাশেমও আহত হয়েছেন। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে তারা। মোহাম্মদ সায়েমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। অপরাধীদের অভয় আশ্রম রাজধানীর মোহাম্মদপুর। হরহামেশাই ঘটছে হত্যাসহ গুরুতর অপরাধ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঢাকা উদ্যানের ডি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনেই কয়েকজন ঘাতক এভাবেই বিল্লাল হোসেন বাবুকে কুপিয়ে হত্যা করে।
এর আগে তার বাবাকে কোপায় তারা। বাধা দিতে আসলে বাবুকে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। জখম অবস্থায় বাবা ছেলেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 9টার দিকে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন এবং বাবা কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মা জানান, 8 মাস আগের ছিনতাইয়ের ঘটনায় মামলা করায় তার ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নায়রা সুজনের নেতৃত্বে 10-15 জনের একটি গ্রুপ এই হত্যার মিশনে অংশ নেয়। এরা সবাই চিহ্নিত সন্ত্রাসী হলেও থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। সবুজ আর রাজীবের দলের আমার জামাইরে মারছে, মারার পরে কি করছে, আমার জামাইরে যখন কোপ মারছে তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে তো আমার পোলার এই জায়গায় কোপটা দিছে। কোপটা দেওয়ার পরে দিয়ে আমার ব্যাক হয়ে গেল গা, আমার ছেলে ব্যাক হয়ে গেছে গা। ব্যাক হয়ে যাওয়ার পরে দিয়ে তারপরে আবারও বাপের আবার হাত ফালাই দিল, কোপ দেওয়া ফালানোর পরে দিয়ে আবারও ধরছে। ধরার পরে আবারও আমার ছেলের কোপ দিছে। কোপ দেওয়ার পরে এলাকাবাসী কেউ আসে না সামনে। এইটা ওই যে রাজীব আমার বাইরে যে চিন্তা করে যে টাকাটা নিয়েছিল 70,000 টাকা 75,000 টাকা, ওই ব্যাপার নিয়ে আমার জামাই অনেক আগেও কইছিল যে রাজীব তুই যে বেটার যে কোপ দিলি, বেটা গরিব মানুষ, বেটার তো সাহায্য কিছু টাকা পয়সা দিলি না, আবারও তুই এই কুবাস। আর নাদা সুজনে এই যে আমলক করে নাদা সুজন সবুজ ওরা আমার আপনারা কোনো মামলা টামলা করবেন না, কোনো কিছু করবেন না, করলে কিন্তু আপনাকে অবস্থা খারাপ হবো। তখন আমি মামলা করছি, করার পরে আমার বাইরে দিয়ে মামলা করে আমি মামলাটা চাপ দিয়ে রাখছি। দারোগারকে ভাই আপনি আসামি ধরেন, দারোগা কইতাছে যাবা আপনি আসামি ধরে দেন, আমরা চালান করে দিব, তাহলে আমরা আসামি করতে ধরুন। আজকে কোবাইল মোহন, সবুজ, নাদা সুজন, রাজীব, রুবেল ওরা কুবাইছে। আরো কিছু লোক আছে অগর আমি চিনি না। ওরা আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগ করে, বিএনপি এলে বিএনপি করে। এ ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ বলছে অপরাধীদের আইনের আওতায় নিতে কাজ করছেন তারা। আমরা আরো কিছু ইস্যু নিয়ে কাজ করতেছি, হয়তো আরো কিছু ইস্যু আসবে। তো আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। আর বাদল, RTV, ঢাকা। দুর্ঘটনার সব উপসর্গই বিদ্যমান সড়কে, অথচ এসব প্রতিকারে নেই প্রয়োজনীয় উদ্যোগ। ফলে প্রতিদিনই বলির পাঠা হয়ে জীবন দিচ্ছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, দুর্ঘটনায় হতাহতদের জন্য বিআরটিএর পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকলেও দেশের বেশিরভাগ মানুষ তা জানেই না। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিদ্যমান ব্যবস্থায় সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। নাজির ফরাইজির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। চলতি বছরের 2রা এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে 10 জনের মৃত্যু হয়। এমন একদিন নেই যেদিন দেশে সড়কে মানুষের প্রাণ ঝরে না। এগুলোকে দুর্ঘটনা আখ্যায়িত করে অনেকটা দায় মুক্তি দেয়া হয়, অথচ এগুলোর প্রতিটির পেছনেই রয়েছে বিভিন্ন জনের অবহেলা, অনিয়ম ও দুর্নীতি। মাথা বসে থাকে না, জিদ করে গাড়ি চালায়, চাপ দিল আমি আর চাপ দেওয়া লাগবো, ওইটা এই কারণে বেশিরভাগই এর অ্যাক্সিডেন্টগুলো হয়। আর বেশিরভাগ যান টুটি করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এছাড়া কেউ চায় না যে এই ওরা অ্যাক্সিডেন্ট করি আমরা। শুধু ফিটনেসহীন যানবাহনই নয়, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো সহ চালকদের শিক্ষা ও প্রশিক্ষণের অভাবও এসবের জন্য দায়ী। এই সিগন্যালে কি করতে হবে, ওই সিগন্যালে কি করতে হবে, এগুলো অনেক ড্রাইভার আমরা কিন্তু বুঝি না। এই না বোঝার কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। এখানে 100%-এর ভিতরে ধরেন 80% নেশাখোর। তখন তো বুঝতে পারলাম আমি বিগত পিছন থেকে কী করে আসলাম। সবচেয়ে বেশি ঘটনা হলো আপনার যে 1 নম্বর হলো নেশা, দ্বিতীয় হলো সিগন্যাল অমান্য, তৃতীয় হলো ঘুম। দেশে সড়কে দুর্ঘটনা ও মৃত্যু বেড়েই চলছে। সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেবে 2024 সালে সবচেয়ে বেশি 5,380 জনের প্রাণহানি হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। নানা কারণে তা যুক্ত হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে 2023 সালে দেশের সড়কে ঝরে গেছে 32,000-এর বেশি তাজা প্রাণ। রাস্তার পরিকল্পনাগতভাবেও কিন্তু অনেক ত্রুটি থাকে। নির্মাণের পর মানুষ মরে প্রমাণ করে যে এটা অনিরাপদ একটা সড়ক। আমাদের সড়কগুলি কিন্তু ফিট না, রক্ষণাবেক্ষণও কিন্তু ফিট না, গাড়িগুলি তো আরও আনফিট, আমাদের ড্রাইভারও ফিট না, অবৈধ গাড়িগুলি ফিট না, এনফোর্সমেন্টও আমাদের ফিট নাই। তাহলে এখানে তো দুর্ঘটনা ছাড়া আর কিছু হওয়ার
বাকি থাকে না, কারণ সব রেসিপি আছে দুর্ঘটনার। সড়ক ডিজাইনের প্রচুর সমস্যা আমরা দেখি। জেব্রা ক্রসিং রোডে মার্কিং ঠিকমতো নাই, বাস বে তেমন নাই, রাস্তার উপর গাড়ি দাঁড়িয়ে যাত্রীদেরকে উঠানামা করা হচ্ছে। সুতরাং ধরেই নেওয়া যায় যে যে ব্যবস্থা চলছে এতে কোনোদিনই সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে না। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে দেশে রোড ক্র্যাশে নিহতের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনতে হবে, কিন্তু সড়ক পরিবহন আইন 2018 ও বিদ্যমান ব্যবস্থায় তা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2030 সনের মধ্যে এসডিজির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারছি না, এটা অনেকটাই পরিষ্কার। বলবো এই জায়গায় জবাবদিহিতা ছিল না, এবং আমরা যে এসডিজি থেকে লক্ষ্যমাত্রার যোজন যোজন দূরে আছে এবং অনেকের এখানে ঘাটতি আছে সরকারি প্রতিষ্ঠানগুলির, সেটাকে সাপ্রেস করার জন্যই এই ধরনের ভুল তথ্যগুলি পরিবেশন করা হতো জাতির সামনে। সড়কে নিহত বা আহতের বেশিরভাগই সংসারের উপার্জনক্ষম ব্যক্তি, ফলে দুর্ঘটনার পর পরিবারগুলোতে নেমে আসে চরম দুর্দশা। আমি অটো দিয়ে আসতেছি, ওরা গাড়ি আইসা আমার উপর উঠে গেছে। আমার তো কপালে কষ্ট, কাজ করে খাই, ট্যাং না থাকলে কাজ করাম কিভাবে? আমার শালার একটা গরু ছিল, সেই গরুটা বেচে নিয়ে এসে আমি ছেলেকে চিকিৎসা করতেছি। এসব মানুষের সহায়তায় বিআরটিএ ক্ষতিপূরণ তহবিল করলেও দেশের বেশিরভাগ মানুষই সে সম্পর্কে জানেন না, অথচ আবেদনের সময়সীমা দুর্ঘটনার পর 30 দিন। ফলে ক্ষতিপূরণের সুযোগ হারাচ্ছেন অনেক ভুক্তভোগী। সড়ক দুর্ঘটনা আহত হলে সরকার থেকে কিছু পায় বা দেয়, আমি তো এরকম কিছু জানি না বা পাইনি। আমি একটা পারিশ্রমিক, যদি আমি একটা সরকারের একটু সহযোগিতা পাইতাম, হয়তো আমার কষ্টটা লাঘব হইতো। যদিও বিআরটিএ চেয়ারম্যান জানান তিনি বিষয়টি প্রচার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। ট্রাস্টি বোর্ডের গত মিটিংয়ে আমরা এই 30 দিনটা 60 দিন করার প্রস্তাব গৃহীত করেছি এবং এটা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষা আছে। নিহত পায় হলো 5 লক্ষ টাকা, পঙ্গুত্ব বরণ করেন তিনি পারেন 3 লাখ টাকা, আর যিনি চিকিৎসাধীন থাকেন তিনি পান 1 লাখ টাকা। 2 সপ্তাহ আগে অ্যাপ্লিকেশন করেছে, সে কিন্তু পেয়েছে। আমরা একটা টিভিসি করেছি, এই টিভিসিটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি, যাতে এখান থেকে সরকার যে তাদের জন্য একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এটা যাতে মানুষ জানে। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে প্রতিটি মৃত্যুকে হত্যা হিসেবে আখ্যায়িত করে দোষীদের শনাক্ত এবং দুর্ঘটনার মূল কারণ সমাধান না করলে সড়কে মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। চলতি শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথেই ফরিদপুরে পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর হিসেবে পরিচিত সিএনবি ঘাট নৌবন্দর। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিআইডব্লিউটিএ পরিচালিত যে কটি নৌবন্দর রয়েছে তাদের মধ্যে অন্যতম ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর। চট্টগ্রাম, মংলা, সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এ বন্দরে পণ্য আনা নেওয়া করা হয়, কিন্তু পদ্মা নদীতে নাব্য সংকটে ভিড়তে পারছে না দূর দূরান্ত থেকে আসা পণ্যবাহী জাহাজ। রাজবাড়ী জেলার গোয়ালন্দের কলাবাগান থেকে চর ভদ্রাসন উপজেলা পর্যন্ত প্রায় 40 কিলোমিটার দূরত্বের 12টি স্থানে ডুবোচর তৈরি হওয়ায় মাঝে মধ্যে মালবাহী বড় বড় কার্গো ট্রলার, লঞ্চ আটকে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। নৌখাত সংশ্লিষ্টরা বলছেন, নদীতে ড্রেজিং ছাড়া কোনোভাবেই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না। ব্যবসা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সিএমবি ঘাটের খাড়ি খুব খারাপ হয়েছে, মাঝে মাঝে চর হয়ে গেছে। আমরা জাহাজের মাল বহন করে সিএমবি ঘাটে ভালো মতন পৌঁছতে পারি না। নদীর যে ডুবোচর পড়ছে, এই ডুবোচর যদি ওই না কেটে দেওয়া হয় তাহলে এই লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের পথ বন্ধ হয়ে যাবে। এই কারণে অনেক মানুষের, গরিব মানুষের যারা নাকি কাজকর্ম করে খায় তাদেরও খুব কষ্ট হইতেছে। নদীর নাব্য সংকট কাটাতে ডেজার্ট দিয়ে কাজ শুরুর কথা জানান এই কর্মকর্তা। আমরা ব্যবসায়ী এবং এলাকার লোকজন এবং শ্রমিকদের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব আমরা ড্রেজিং কাজ সম্পন্ন করে এটার নাব্যতা নিরসন করি, যাতে জাহাজগুলো আমাদের ঘাট পয়েন্টে এসে
মাল খালাস করতে পারে। দিনের পর দিন অরক্ষিত স্থানে জাহাজ কার্গোগুলো থাকায় পড়তে হচ্ছে নানা সমস্যায়। নাব্য সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও শ্রমিকদের। লিওন আজাদ, RTV। নভেম্বরের শেষের দিক, চলছে অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহ। পাল্লা দিয়ে নামতে শুরু করেছে শীতও। কুয়াশার দাপটে বিকেল থেকে সকাল পর্যন্ত ব্যাহত হয় জনজীবন। এই অবস্থায় পঞ্চগড়ের 12.8 ডিগ্রি তাপমাত্রা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 7 দিন ধরে জেলাতে 12 থেকে 14 ডিগ্রি ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরে গতকাল থেকে তাপমাত্রার পারদ 14 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। তবে কুড়িগ্রামে কুয়াশার দাপট কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পাবনার ঈশ্বরদীতে ক্রমাগত কমছে তাপমাত্রা। আজ 25শে নভেম্বর মাদারীপুরের শিবচর উপজেলা হানাদার মুক্ত দিবস। 1971 সালে এদিনে শিবচরের রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে পরাজিত করেছিলেন। 11 বছরের শিশু যোদ্ধা মাজেদ সহ 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এদিনে। এ যুদ্ধে আরও 18 জন হানাদার সহ তাদের দোসররাও নিহত হন। স্থানীয়রা জানান, 24 নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনী ও রাজাকারদের আশ্রয়স্থল শিবচর থানা মুক্ত করতে অপারেশন শুরু করেন। এই সময় প্রায় 175 জন মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখভাবে ঝাঁপিয়ে পড়েন। প্রায় 16 ঘন্টার যুদ্ধে 25 নভেম্বর সন্ধ্যায় হানাদার বাহিনী আত্মসমর্পণ করেন। চরম সংকটের মুখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা। 1955 সালে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি অস্তিত্বের সংকটে ভুগছে অর্থ ও জরাজীর্ণ ভবনের কারণে। মাসের পর মাস বেতন না পেয়ে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছে ভাঙা ও ফাটল ধরা ভবনে। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পুরনো মাটির ভবনগুলোতে ধরেছে বড় বড় ফাটল। দিনের আলোতেও ভেতরে নেমে আসে দুর্ঘটনার আতঙ্ক। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ভবন। এ আশঙ্কায় শঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল। আমাদের মাটির ঘর ফাটে যাচ্ছে। উপরে যে তীরগুলো থাকে, তীরগুলো অনেক ফাটল ধরছে। এগুলো আমরা বাঁশ দিয়ে কোনোভাবে আটকায় রাখছি এরকম। অধিকাংশ শিক্ষার্থীর পরিবারে আর্থিক অবকাঠামোর অনেকটা নিচে বসবাস করেন। একই অবস্থা শিক্ষকদেরও। মাসের পর মাস নিয়মিত নেই বেতন কাঠামো। এমন বাস্তবতায় বন্ধ হয়ে যাওয়ার কথা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের। কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে চাইছে না বলেই ঝুঁকি নিয়ে চালু আছে শিক্ষা কার্যক্রম। আমরা পড়েছি, আমরা ছেলেদেরও পড়াচ্ছি। এই কারণে আর্থিক অবস্থা আসলে আমাদের সম্পূর্ণ নয়। তাই এমনই ঝুঁকিপূর্ণ ভাবে আছে। ওয়ালগুলো ফেটে আছে, বর্গা এবং অর্ধেক দিকে নামি আছে। এত বড় এই হাকিমপুর থানা যে মাদ্রাসাটা আছে, এখনো অবহেলিত মাদ্রাসা, মাটির মাদ্রাসা, এখনো মাটির ওয়াল আছেই। কোনো উন্নতি হচ্ছে না বা সরকার থেকে কোনো অনুদান এগুলা কোনো কিছু আমরা এখনো পাইনি। বোয়ালদার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হক বলেন, সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সক্ষম মানুষদের সহযোগিতা মাদ্রাসার সংকট অনেকটাই কমাতে পারবে। মাটির দেওয়াল বা এক আছে, আমরা মাদ্রাসাটি সংস্কার করার দরকার। আমরা পরিষদের মাধ্যমে মাদ্রাসাটিতে সহযোগিতা করার দরকার। মানুষ তৈরি কারিগরদের দীনতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভগ্নদশা নিয়ে কেন এখনো সচেতন হয়নি প্রশাসন, সে প্রশ্নেরই উত্তর জানতে চান সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ নিহত হয়েছে অন্তত 10 জন, এমন দাবি করেছে তালেবান। তালেবান প্রশাসনের তরফে জানানো হয়, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে আফগানিস্তানের খোস্ট প্রদেশের গরবুজ জেলায় এই হামলা চালানো হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে এই বোমা হামলা চালানো হয়। হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তিনি আরও জানান, খোস্ট ছাড়াও কুনার ও পাকতিক্কা প্রদেশেও বিমান হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন অন্তত 4 বেসামরিক নাগরিক। কাবুল বলছে, এই হামলাগুলো পাকিস্তানি বাহিনীর তরফে পরিচালনা করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও ইসলামাবাদ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের জন্য নতুন করে সংশোধিত শান্তি প্রস্তাবে সমর্থন দিয়েছে পশ্চিমা দেশগুলো। রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠকের পর পরিমার্জিত শান্তি কাঠামো তৈরি হয়। এরপর এতে সমর্থন দেয় জার্মানি, ফিনল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। তারা বলছে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে রাশিয়া এই অগ্রগতিতে সম্মত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় অগ্রগতির কথা জানালেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন প্রস্তাবের সংশোধিত অংশগুলো রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।